আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2025-এ আসা একটা প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে একটু আলোচনা করি। কি বলছে দেখো তো, একটা চিত্র দেওয়া আছে উদ্দীপক হিসেবে। যে চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা নালী, যে নালীটা তোমার এরকম খাজ 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 এরকম। এই খাজ কাটার যে নালীটা, এটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে দুইটা ত্রিভুজ আকৃতির অংশ ভিতরে প্রবেশ করলো। এখন এই যে নালীটা, এই নালী দিয়ে আমরা তার মানে ট্রাকিয়া বুঝতে পারতেছি, ট্রাকিয়া অথবা শ্বাসনালী বলতে পারি, শ্বাসনালী। শ্বাসনালী যখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়, যেটা হচ্ছে এই ত্রিভুজ আকৃতির অংশটার ভিতরে, ওগুলাকে বলবো হচ্ছে ব্রঙ্কিওল। এখন এই যে ত্রিভুজাকৃতির অংশ যেখানে এন চিহ্নিত করছে, এইটা হচ্ছে আমাদের দুইটা ফুসফুস। তাহলে ফুসফুস, আবার তোমার শ্বাসনালী, তারপর হচ্ছে ব্রঙ্কাস, এগুলো নিয়ে পুরাটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। তার মানে এই পুরাটা উদ্দীপকটা আমাদের শ্বসনতন্ত্র বুঝাইতে চাইছে। ঠিক আছে, আমরা বুঝলাম। এরপরে ক নাম্বার কি জিজ্ঞেস করছে দেখো তো, উপজিহ্বা কি এটা জিজ্ঞেস করছে। এখন উপজিহ্বা আর আলজিহ্বা দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট। ছোটবেলা আমি এটা অনেক ঘোলায় ফেলাইতাম। এখন দেখো উপজিহ্বা কি জিনিস। উপজিহ্বা হচ্ছে এই যে ধরো তোমার শ্বাসনালীটা, এই যে এই নালীটা, এটা শ্বাসনালী। সামনের দিকে হাত দিলেই যেটা তুমি অনুভব করতে পারবা, এটা সামনের দিকে হাত দিলেই এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। ওর পিছনের দিকে আছে হচ্ছে তোমার অন্ননালী। তাহলে এই ধরো শ্বাসনালীটা কেমন, এই যে শ্বাসনালী, তার পিছনের দিকে আছে হচ্ছে তোমার অন্ননালী, খুবই কাছাকাছি অবস্থান করতেছে না? এখন এই যে শ্বাসনালী আর অন্ননালী, ষড়যন্ত্রের পরে এইখানটাতে একটা ঢাকনার মতো অংশ আছে, যে ঢাকনাটা কোথার উপরে দেখো তো, শ্বাসনালীটার উপরে। এখন যখন তুমি কথা বলতে চাও, তখন ফুসফুস থেকে বাতাস আসে না, বাতাস বের হয়ে আসে। বাতাস যখন যাতায়াত করতে থাকে, তখন হচ্ছে এই ঢাকনাটা এরকম উঠানামা করে, বাতাসকে যাইতে আসতে সাহায্য করে। এখন খাবার যখন এখান দিয়ে যাবে, এই যে খাবারটা এখান দিয়ে ফ্লো করে তোমার অন্ননালীতে চলে আসতেছে। তার মানে এই যে উপজিহ্বাটা, এটা হচ্ছে উপজিহ্বা, যেটা তোমাকে ঢাকনার মতো কাজ করতেছে শ্বাসনালীর উপরে, আর হচ্ছে তোমার ওই খাবারগুলোকে অন্ননালীতে চলে আসতে দিচ্ছে। দেখো শ্বাসনালীতে যাতে খাবার না যায়, এই কাজটা কিন্তু ও করতেছে। তাহলে উপজিহ্বা কি, এটা যখন আমাদেরকে জিজ্ঞেস করবে, উপজিহ্বা হচ্ছে আমাদের ষড়যন্ত্রের উপরে একটা জিহ্বা আকৃতির অংশ। ষড়যন্ত্রের উপরে একটি জিহ্বা আকৃতির ঢাকনা। এই যে এটাকে কিন্তু আমরা ঢাকনা বলি, কারণ ওই যে ঢাকনার মতো কাজ করতেছে। এটাকে আমরা কি বলবো, এপিগ্লটিস অথবা উপজিহ্বা। উপজিহ্বা আর এপিগ্লটিস কিন্তু একই কথা। এরপরে দেখো কি বলছে, যে মধ্যচ্ছদা কিভাবে শ্বসনে সহায়তা করে। এখন শ্বসন কি জিনিস আগে সেটা বলো। শ্বসন হচ্ছে এরকম একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি ইনহেল করে যখন অক্সিজেন নিচ্ছ, ওই অক্সিজেনটা তোমার প্রতিটা কোষে পৌঁছায় যাবে রক্তের মাধ্যমে। পৌঁছায় যাওয়ার পরে তুমি যে খাবারগুলা খাও, ওই খাবারগুলাকে ভেঙে শক্তি উপাদানে পরিণত করবে, শক্তিতে পরিণত করবে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। ওই কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা আবার বের করে দিব। এই পুরো প্রসেসটাই হচ্ছে আমাদের শ্বসন। এখন এই শ্বসনে মধ্যচ্ছদা আবার কি জিনিস, মধ্যচ্ছদা কিভাবে সাহায্য করতেছে, চলো পুরা কনসেপ্টটা আমরা একটু চিত্র এঁকে বুঝি। তোমাদের কাছে উত্তরটা লেখা আছে, কারণ ইজি বায়োলজি বই থেকে যে আমরা পড়তেছি, তুমি ইজি বায়োলজি বইটা তো তোমার কাছে আছে, ওইটা থেকে তুমি না বুঝার পরে তো কিউআর কোডটা স্ক্যান করলা। এখন আমার কাজ হচ্ছে শুধু তোমাকে বুঝায় দেওয়া। এখন ধরে ধরে রিডিং পড়ার কাজটা আমার না, আমি শুধু তোমার কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো আমরা কি করব, এটা হচ্ছে আমাদের দুইটা ফুসফুস। এই ফুসফুসের নিচে দিয়ে এই জায়গাটা হচ্ছে তোমার একটু কার্ভ থাকে এরকম। এই যে দেখো ফুসফুস, এই যে পেশিবহুল যে পর্দাটা আমি আঁকলাম, এটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা। বুঝতে পারছি, এটা হচ্ছে মধ্যচ্ছদা। এখন এই যে মধ্যচ্ছদাটা, এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এখন ডায়াফ্রামটা কি করবে, উঠানামা করবে। এটা হচ্ছে তোমার পেশিবহুল একটা পর্দা, প্রসারিত ছাতার মতো, তাই না? দেখো প্রসারিত ছাতার মতো না? তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। সেটা কি করবে, তোমার বক্ষ গহ্বর মানে বুকের যে গহ্বরটা, আর উদর গহ্বর পেটের যে গহ্বরটা, বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করবে, এরকম একটা পেশিবহুল পর্দা। এখন দেখো বক্ষ গহ্বর বলতে আমরা এই স্ট্রাকচারটাকে বুঝি না, আমাদের বুকের যে খাঁচাটা, যে খাঁচাটা এরকম ছোট ছোট অনেকগুলো পরশুকা দ্বারা তৈরি। দেখো
এরকম না, এই পাশে 12টা থাকবে, এই পাশে 12টা থাকবে, 12 12 24টা হাড়, আর মাঝখানে থাকতেছে এটা। এই পুরাটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের ভিতরে ফুসফুসটা সুরক্ষিত অবস্থায় থাকে। এখন যদি তোমার ডায়াফ্রামটা নিচের দিকে নেমে যায়, মানে সংকুচিত যদি হয়ে যায়, দেখো এই কনসেপ্টটা একটু বুঝো। ডায়াফ্রাম যদি সোজা হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, তাহলে দেখো তো আমি এতটুকু জায়গা এক্সট্রা পাইলাম না? বক্ষ গহ্বরের ভিতর তোমার এই জায়গাটুকু ছিল না, এখন আমি এতটুকু জায়গা এক্সট্রা পেয়ে গেলাম। আবার এই যে হাড়গুলা ছিল, এই হাড়গুলা তোমার বক্ষ পিঞ্জর তৈরি করছিল, এই পিঞ্জরটা হচ্ছে প্রসারিত হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে হাড় আবার কিভাবে প্রসারিত হবে? হাড় তো সলিড একটা জিনিস, এটা কেমনে প্রসারিত হয়? হাড় প্রসারিত হবে না, মেইনলি এই যে দেখো দুইটা হাড়ের মাঝখানে যে পেশিটা থাকতেছে, এগুলাকে আমরা বলবো হচ্ছে ইন্টারকোস্টাল রিব। দুইটা হাড়ের মাঝখানে কিছু মাসল থাকে, এই যে পেশি, পেশি তো এখন ফ্লেক্সিবল, ও তো সংকুচিত প্রসারিত হইতে পারবে। তাহলে এই পেশিগুলো হচ্ছে তোমার একটু করে প্রসারিত হয়ে যায়। এখানে পেশি প্রসারিত হইলো, কিছু এক্সট্রা জায়গা তৈরি হইলো, এইখানে এতটুকু জায়গা এক্সট্রা তৈরি হইলো, কারণ মধ্যচ্ছদাটা নর্মাল ফর্ম হচ্ছে এরকম, মানে নর্মাল স্টেজে আছে, তারপর যখন সোজা হয়ে যাবে তখন আমি এতটুকু জায়গা এক্সট্রা পাইলাম। তাহলে মোট মিলায় অনেকটুকু জায়গা এক্সট্রা তৈরি হইলো আমার বক্ষ গহ্বরের ভিতর। এখন এই যে আয়তনটা বাড়লো, আয়তন বাড়ার কারণে জায়গা বেশি। এখন জায়গা যদি বেশি হয়ে যায়, ওখানে বাতাসের যে কণাগুলা ছিল, ওই বাতাসের কণাগুলা তো এখন অনেক বেশি, মানে খোলামেলা জায়গা, অনেক বেশি ছোটাছুটি করতে পারতেছে, মানে ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন বাইরের এনভায়রনমেন্টে যে বাতাসগুলো আছে, ওরা ভাববে যে ভেতরে যেহেতু ফাঁকা জায়গা, আমরা কেন না ওই জায়গাটা দখল করব। কারণ তোমরা জানো হচ্ছে বায়ুমণ্ডলের ভিতরে, পৃথিবীতে এরকম কোনো জায়গায় তুমি খুঁজে পাবা না যেখানে হচ্ছে তোমার বায়ু নাই, মানে বাতাসের কণাগুলো পৌঁছায় নাই। মাটি কণার ফাঁক থেকে শুরু করে যে কোনো জায়গায়, সব জায়গায় হচ্ছে বাতাসের কণাগুলো যায় অবস্থান করে। তাহলে তোমার ফুসফুসের ভিতর যেহেতু খালি জায়গা তৈরি হয়েছে, অবশ্যই বাইরের বাতাসগুলো তোমার ভিতরে প্রবেশ করবে। তাহলে বাতাস তখন কি হলো? ভিতরে প্রবেশ করলো। এই যে প্রবেশ করার ঘটনাটা, এটাকে আমরা কি বলবো? প্রশ্বাস। প্রবেশ করবে, পরফালাতে প্রবেশ, পরফালাতে প্রশ্বাস। তাহলে এই প্রসেসটা গেল প্রশ্বাসের। আর তারপরে উল্টা প্রসেসটা যদি হয়, সেক্ষেত্রে আমরা বলবো নিঃশ্বাস। উল্টা প্রসেসে কি হয় দেখো তো, এটা হচ্ছে মধ্যচ্ছদার নর্মাল ফর্ম। এরপরে মধ্যচ্ছদাটা এরকম করে প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হইলে এটা উপরে উঠে গেছে। দেখো তো এতটুকু জায়গা আমার কমে গেছে না? এতটুকু জায়গা এরকম কমে গেছে, উপরের দিকে উঠে গেছে। তার মানে তোমার বক্ষ গহ্বর থেকে এই জায়গাটুকু মানে নাই, ছোট হয়ে গেছে। আর এইখানে যে পেশিগুলো তখন প্রসারিত হয়েছিল, এই পেশিগুলো এখন আবার সংকুচিত হয়ে যাবে। তাহলে এখানে বেশি সংকুচিত হইলো, এইখানে এতটুকু জায়গা কমে গেল, মোট মিলায় বক্ষ গহ্বরের আয়তন খুব ছোট হয়ে যাবে। এখন আয়তন যদি ছোট হয়, ওখানে ভিতর যতটুকু বাতাস ছিল, ওই বাতাসগুলোর এখন অনেক বেশি গ্যাদারিং হবে। কেউ কি চায় যে ঠেলাঠেলি করে গ্যাদারিং এর জায়গায় থাকতে? অবশ্যই চাবে যে কোনো একটা ফাঁকা জায়গায় সেপারেট ভাবে। সেক্ষেত্রে বাতাসগুলা বের হয়ে যাবে, ফুসফুসে বাতাসের ঘনত্ব অনেক ঘনত্ব না, মানে চাপ অনেক বেশি থাকবে। ওই চাপ বেশি থাকার কারণে এনভায়রনমেন্টের চাপ তার কাছে কম মনে হবে, সে কি করবে? বাতাসটা বের হয়ে যাবে, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। নিঃসৃত হওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে নিঃশ্বাস। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাস এই কাজটা আমাদের মধ্যচ্ছদা করলো। মধ্যচ্ছদা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই না? এখন এই যে মধ্যচ্ছদাটা তোমার এই প্রশ্বাস নিঃশ্বাসে কাজ করছে, তাহলে শ্বসনে এটার সম্পর্ক কি? শ্বসনের সম্পর্ক হচ্ছে এই যে অক্সিজেনটা তুমি ইনহেল করলা, কিভাবে করলা? মধ্যচ্ছদা তোমাকে সাহায্য করলো। এখন এই অক্সিজেনটা গিয়ে তোমার সবাত শ্বসন সম্পন্ন করবে। সবাত শ্বসনে অক্সিজেন যেয়ে খাদ্যবস্তুগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করে, শক্তিতে পরিণত করে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড এই যে দেখো বের হয়ে যাচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে। তাহলে শ্বসনে সাহায্য করলো মধ্যচ্ছদা। বুঝতে পারলাম খ নাম্বার প্রশ্নটা কি বলতে চাইছে? মধ্যচ্ছদা কিভাবে শ্বসনে সাহায্য করে। তাহলে মধ্যচ্ছদা এরকম ভাবে উঠানামা, সংকুচিত প্রসারিত করার মাধ্যমে আমাদের শ্বাসকার্যকে সাহায্য করে। শ্বাসকার্য ঘটলেই শ্বসন সম্পন্ন হবে, কারণ অক্সিজেন লাগে আমাদের। উন্নত প্রাণীদের ক্ষেত্রে শ্বসনে অক্সিজেন লাগে। এরপরে বলছে উদ্দীপকে এম অংশে প্রদাহের ফলে সৃষ্ট সমস্যা। এম কোনটা ছিল? আমাদের ট্রাকিয়া ছিল। এই যে এম হচ্ছে আমাদের শ্বাসনালী, এটাকে চিহ্নিত করছে। শ্বাসনালীতে যদি কোনো প্রদাহের সৃষ্টি হয়, প্রদাহ মানে হচ্ছে ব্যথা, প্রদাহ মানে হচ্ছে ব্যথা, তখন এই সমস্যাটা যে তৈরি হবে, এটার কারণ আর প্রতিকার। যে কোনো রোগী আসলে বুঝবা যে ওই রোগটা, মানে রোগ হইলে আমাদের মাথায় সবার প্রথমে কি আসে? হ্যাঁ হ্যাঁ, এই রোগটা যে হইলো নিশ্চিত হবো কিভাবে? তুমি ওর সিমটমগুলা, লক্ষণ, তারপরে এর হচ্ছে চিকিৎসকের কাছে যখন যাবা, চিকিৎসক বলবে যে তোমার এই কারণে আপনি এভাবে এভাবে জীবনযাপন করছেন, যার জন্য আপনার এই রোগটা হয়েছে। তার মানে কারণ, লক্ষণ, কারণ,
তারপরে এখন আমি কি করব, কিভাবে সুস্থ হব, এটার চিকিৎসা বা প্রতিরোধ প্রতিকার, এই চারটা জিনিস, এই চারটা পাঁচটা জিনিস পড়লে হচ্ছে একটা রোগ থেকে আর কিছু আসে না। তাহলে রোগ আসলেই আমরা কি কি পড়বো, কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, মানে চিকিৎসাটা আর কি। তাহলে চলো আমরা এই জায়গাটা পড়ি। এম অংশটা হচ্ছে ট্রাকিয়া। এখন ট্রাকিয়াতে যখন সংক্রমণ বা প্রদাহ হচ্ছে, শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লি গাত্রে যখন ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তখন ওইটাকে আমরা কি বলি, ব্রঙ্কাইটিস বলি। কারণ ওই যে শ্বাসনালীটা যখন দুইটা ভাগে ভাগ হয়েছিল, ওটাকে আমরা ব্রঙ্কাস বলছিলাম। ব্রঙ্কাসে যখন কোনো প্রদাহ হয় তখন ওইটা হচ্ছে ব্রঙ্কাইটিস। তাহলে যে কোনো ওই ঝিল্লি গাত্রে যে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হইলে ওটা হচ্ছে ব্রঙ্কাইটিস। এটার কারণ জানতে চাইছে, চলো কারণ দেখি। শ্বাসনালীর ঝিল্লি গাত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ, অথবা ধূমপান করা। এই যে দেখো ধূমপান যেটা, এটা কিন্তু তোমার শুধু যে শ্বসনতন্ত্রে সমস্যা করবে এরকম না। তুমি যখন ধূমপান করতেছো, ওই নিকোটিনটা তোমার রক্তের মাধ্যমে মিশে যাচ্ছে, রক্তে মিশে যায়, রক্ত যখন পুরো বডিতে ফ্লো করতেছে, তখন এই রক্তটা তো হার্টেও যাচ্ছে, হার্টই তো পাম্প করে এটাকে পুরো বডিতে পাঠাচ্ছে। হার্টেও যেমন সমস্যা হইতে পারে, আবার রক্ত ছেঁকে মূত্র তৈরি করা কিডনির কাজ, কিডনিতেও সমস্যা হইতে পারে। সব ধরনের সমস্যা দেখবা তোমার শুরু হবে এই যে ধূমপান থেকে। ধূমপান কিন্তু অনেক খারাপ একটা জিনিস, যেটাতে আসক্ত কিন্তু হইও না কখনো, ধূমপান এড়ায় চলবা, ধূমপান করা ভালো না। তারপরে অস্বাস্থ্যকর পরিবেশে যদি তুমি থাকো, স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়ায় যদি থাকো, তাহলে তোমার হচ্ছে এই ব্রঙ্কাইটিস হইতে পারে। অথবা যদি ঠান্ডা লাগে, ফুসফুসে যদি ঠান্ডা বাতাস প্রবেশ করে, যদি ঠান্ডা লাগে, সেক্ষেত্রেও কিন্তু ব্রঙ্কাইটিসটা হইতে পারে। কলকারখানার ধূলিকণা, ধোঁয়াময় পরিবেশ তথা দূষিত পরিবেশে যদি থাকো, অনেকদিন দীর্ঘদিন হচ্ছে দূষিত পরিবেশে বসবাস করলে ওইটা ইনহেল করার মাধ্যমে অনেক রোগ জীবাণু, বালু, ধুলাবালু তোমার হচ্ছে ফুসফুসে প্রবেশ করতেছে, তখন কিন্তু এই ব্রঙ্কাইটিসটা হইতে পারে। এরপরে দেখো প্রতিকার, এখন কি করব, মনে করো হয়ে গেছে রোগটা, এখন কি করব, কি কি করতে হবে? ধূমপান, মদ্যপান, তামাক বা সাদা পাতা খাওয়া বন্ধ করতে হবে। মানে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, এই নিকোটিনগুলা গ্রহণ করা বন্ধ করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। রোগীকে সহনীয় উষ্ণতা ও শুষ্ক পরিবেশে রাখতে হবে। মানে হচ্ছে ওই যে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, আমরা মাত্র বললাম যে ঠান্ডা লাগলে এই রোগটা হইতে পারে, তাহলে উষ্ণ পরিবেশে রাখতে হবে। তারপরে পুষ্টিকর তরল ও গরম খাবার খাওয়ানো, যেমন গরুর দুধ, স্যুপ ইত্যাদি খাবারগুলা ওই রোগীকে দিতে হবে। তারপরে রোগীর পূর্ণ বিশ্রাম নেওয়া। যদি আমরা এই কাজগুলো করি, সেক্ষেত্রে ব্রঙ্কাইটিস থেকে আমরা প্রতিকার করতে পারি এই রোগটা। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কারণ আর প্রতিকার কি? কারণ আর প্রতিকার হচ্ছে এগুলাই, মানে তোমার হচ্ছে বায়ু দূষণ মুক্ত এলাকায় থাকতে হবে, বায়ু দূষণ থেকে নিজেকে দূরে দূরে রাখতে হবে। আর যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিব। প্রাণীদেহে গ্যাসীয় আদান প্রদানে এন অংশটির ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। এন হচ্ছে আমাদের ফুসফুস। এখন গ্যাসীয় আদান প্রদান বলতে মানুষের দেহে বা প্রাণীর দেহে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, শুধু এই দুইটা গ্যাসেরই হচ্ছে আদান প্রদান আমরা দেখি। মানে গ্যাসীয় আদান প্রদান বলতে আমরা এখানে এতটুকুই বর্ণনা করবো, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিনিময়টা। এখন এই যে দেখো ফুসফুস বলছে এন অংশের ভূমিকা, ফুসফুসের ভূমিকা, হ্যাঁ অবশ্যই। ফুসফুসের ভিতরে অসংখ্য বায়ুথলি থাকে, এরকম কোটি কোটি অনেকগুলা ছোট 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 বায়ুথলি থাকতেছে। বায়ুথলি তার মানে তুমি বুঝতেই পারতেছো, এরকম একটা থলি, যে থলিটার ভেতরে কি ফাঁকা জায়গার ভিতরে থাকবে বাতাস। এই বাতাসটা তুমি যদি চাপ দাও, বাতাস যদি বের হয়ে যায়, সেক্ষেত্রে এটা চুপসায় যাবে, আবার বাতাস প্রবেশ করলে ফুলে উঠবে। তাহলে ফুসফুসটা হচ্ছে একটা স্পঞ্জের মতো, স্পঞ্জে যে চাপ দিলে চুপসায় যাবে, আবার ফুলে যাবে, এরকম হচ্ছে একটা অর্গান। এখন এই যে বায়ুথলির পাশে দিয়ে তোমার হচ্ছে কৈশিক জালিকা গমন করে। এখন কৈশিক জালিকা কি? কৈশিক জালিকা হচ্ছে এক ধরনের রক্তনালী, যেই জায়গাটায় তোমার ধমনী শিরা যাইতে পারে না, মানে মোটা রক্তনালীগুলো যেখানে যাইতে পারে না, সেখানে হচ্ছে তোমার কৈশিক জালিকা যায়। ওইটা হচ্ছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা। এখন এখান দিয়ে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরকম ট্রান্সফার হইতে পারে। মানে এই জায়গাটায় হচ্ছে তোমার বৈষম্য ভেদ্য বলা যায় না, মানে অভিস্রবণের ফলে এখানে হচ্ছে মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরকম যাতায়াত করতে পারে, ট্রান্সফার হইতে পারে। এখন এরকম অসংখ্য বায়ুথলি এখানে আছে। এই বায়ুথলির গুলোর ভিতর দিয়ে যখন অক্সিজেন তোমার রক্তে যাওয়া প্রয়োজন, তখন অক্সিজেনটা এরকম রক্তে চলে আসবে, ওই কৈশিক জালিকা পুরা দেহে হচ্ছে নিয়ে যাবে। মানে এরকম হয় কনসেপ্টটা। আমি একটু তোমাকে চিত্র এঁকে বুঝাই এই জায়গাটা। দেখো তো, সবার প্রথমে আমাদের হচ্ছে হার্ট থাকবে। এই যে হার্টটা, এই যে ধরো হার্টের দুই পাশেই হচ্ছে তোমার দুইটা ফুসফুস অবস্থান করে। হার্টের দুই পাশে দুইটা ফুসফুস অবস্থান করতেছে। আমি একটু আঁকি, দাঁড়াও।
এই যে দেখো হার্ট, এখন এই দুই পাশে কি থাকবে, দুইটা ফুসফুস থাকতেছে, এই যে দুইটা ফুসফুস। এখন এই যে ফুসফুসটা, এখানের কাজ আমাদেরকে বর্ণনা করতে বলছে কিসে, ওই তোমার অক্সিজেন গ্যাসীয় বিনিময়, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের ক্ষেত্রে। এখন দেখো রক্তগুলা সবার প্রথমে এইখানটায় আসবে, আসার পরে 1 নম্বরে আসবে এই চেম্বারটাতে, হার্টের চেম্বার থাকে থাকে মোট 4টা। 1 নম্বরে আসলো এইখানে, 2 নম্বরে আসলো এই জায়গাটায়, তারপরে এই 2 থেকে হার্ট তো সবসময় পাম্প করতে থাকে আমরা জানি, যখন এই জায়গার মাসেলটা পাম্প করবে তখন দেখো এই দুই দিকে, এইদিকে এইদিকে, এই দুই দিকে রক্ত হচ্ছে কোথায় চলে গেল, ফুসফুসে চলে গেল। এই রক্তগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসলো, ওরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসলো, তখন ওই যে ফুসফুসের বায়ুথলি ওখান দিয়ে কি হবে, ট্রান্সফার হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিবে অ্যালভিওলাই ভিতরে আর অক্সিজেনটা দিয়ে দিবে। আর এই যে কার্বন ডাইঅক্সাইড নিল, এটা হচ্ছে এইভাবে নালীপথে নাক দিয়ে যায় বের হয়ে যাবে। তাহলে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হলো, অক্সিজেন রক্তে দিয়ে দিল, ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত এরকম করে এই চেম্বারটাতে আসবে, এটাকে আমরা বললাম 3 নাম্বার চেম্বার। 3 নাম্বার চেম্বারে আসলো, তারপরে যাবে 4 নাম্বার চেম্বারে। 4 নাম্বার চেম্বারটা যখন পাম্প করবে, ওখান থেকে মাথা, হাত, পা, পুরা দেহে রক্ত ছড়ায় গেল। এখন এই যে অক্সিজেনটা ট্রান্সফার হইল, আসলো কিভাবে, হার্টে আসলো কিভাবে, রক্তের মাধ্যমে। এখন রক্ত, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা লাল হয় কি জন্য, হিমোগ্লোবিনের কারণে। এখন দেখো লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের কারণে লাল হয়। এখন হিমোগ্লোবিন কি জিনিস, হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। এই যে দেখো হিম যে ওয়ার্ডটা, এটা আসছে হচ্ছে তোমার, হিম ওয়ার্ডটা আসছে হচ্ছে তোমার আয়রন বা লৌহ থেকে আসলো হিম ওয়ার্ডটা। আর গ্লোবিন যে কথাটা, এটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে এই পুরাটা মিলে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, যেটা রক্তকে লাল করে। তাহলে আরবিসি বা লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকা কি জন্য লাল রঙের হয়, এই যে হিমোগ্লোবিন থাকার কারণে। এখন এই হিমোগ্লোবিনের সাথে যৌগ তৈরি করে তোমার অক্সিজেন পরিবাহিত হবে। দেখো তো কিরকম, আমি যদি লিখি এই যে অক্সিজেনটা, ধরো এই যে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন, আমি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনকে যৌগ তৈরি করাচ্ছি, হিমোগ্লোবিন কি তৈরি হবে বলো তো, অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, অক্সি হিমোগ্লোবিন। অক্সি আর হিমোগ্লোবিন, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, অক্সি হিমোগ্লোবিন তৈরি করলো। এবার অক্সি হিমোগ্লোবিন কিন্তু তোমার একটা অস্থায়ী যৌগ, অক্সি হিমোগ্লোবিনটা খুবই তাড়াতাড়ি ভেঙে যাবে, যাওয়ার পরে মুক্ত অক্সিজেন তৈরি করবে, মুক্ত অক্সিজেন তৈরি করবে আর হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে। এরকম করে আমাদের অক্সিজেন পরিবহনটা হইল, অক্সিজেন পরিবহন হইল কিভাবে হইল, আরবিসির মাধ্যমে বা লোহিত রক্ত কণিকার মাধ্যমে। এটা মনে রাখা লাগবে, কণিকাটা কে পরিবহন করতেছে, আরবিসি এই কণিকার মাধ্যমে পরিবহন হচ্ছে। এবার আসো আমি কার্বন ডাইঅক্সাইডটা পরিবহন করি। এখন এই যে গ্যাসীয় বিনিময় বলতে তো শুধু অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হইলো ওইটাও তো তোমার ফ্লো করে দেহ থেকে বের করে দেওয়া লাগবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার কণিকার মাধ্যমে পরিবহন হয় না, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় হচ্ছে তোমার রক্তরসের মাধ্যমে। রক্তরস, আমরা জানি রক্তে 2 ধরনের উপাদান থাকে। রক্তকে যদি তুমি ভাগ করো, এই যে দেখো রক্ত ভাগ করলে হচ্ছে একটা থাকবে রক্তরস আর পাবো হচ্ছে রক্তকণিকা। তাহলে রক্তরস আর রক্তকণিকা এই দুইটা উপাদান মিলেই হচ্ছে আমাদের রক্তটা গঠিত। তাহলে কণিকা কে পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে, আর রক্তরস কি পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এখন কার্বন ডাইঅক্সাইড পরিবহন হওয়ার জন্য তোমাকে এখানে কিছু বিক্রিয়া লাগবে, চলো আমরা বিক্রিয়াগুলো যদি লিখি। কার্বন ডাইঅক্সাইড পরিবহন, কার্বন ডাইঅক্সাইড তোমার রক্তরসের মাধ্যমে পরিবাহিত হবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড নিলাম। এরপরে এখানে হচ্ছে রক্তরস, তার মানে হচ্ছে পানি উপাদানগুলো থাকবে। তাহলে এখানে H2CO3, দেখো কার্বন একটা আছে একটা, এখানে অক্সিজেন 2টা আর একটা 3টা, H2CO3। এটাকে যদি এখন আমি আয়নে ভাঙি, আয়নে যদি ভাঙতে যাই একটা পাবো প্রোটন আয়ন আর HCO3 মাইনাস, এরকম পাইলাম না। এখন আমরা খাবারের সাথে মাঝে মাঝে কি হয়, খাবারের সাথে আমরা কি গ্রহণ করি, সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করি না, তারপর মাঝে মাঝে হচ্ছে পটাশিয়াম আয়ন, এরকম খনিজ উপাদানগুলো গ্রহণ করতেছি। এই যে খনিজ উপাদানগুলা, ওর যে ধনাত্মক আয়ন ওইটা এখানে ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে। মনে করো সোডিয়াম, এটা তো ধনাত্মক আমরা জানি, কারণ সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে সোডিয়াম এই যে বাইকার্বনেটটার সাথে যুক্ত হইলো, কি তৈরি করবে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে NaCO3। তারপর মনে করো পটাশিয়াম
এখানে আবার বাইকার্বনেটের সাথে যদি যুক্ত হয় সেক্ষেত্রে পটাশিয়াম বাইকার্বনেট KHCO3, এই যে যৌগগুলা তৈরি করলো, এই যে সোডিয়াম বাইকার্বনেট, এই যে পটাশিয়াম বাইকার্বনেট, এরকম যৌগ তৈরি করার মাধ্যমে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড পরিবহন হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় হচ্ছে রক্তরস দ্বারা। কার্বন ডাই অক্সাইড পরিবহন এটা হইলো কিভাবে? পরিবহন হচ্ছে রক্তরস দ্বারা। রক্তরস এরকম যৌগ তৈরি করার মাধ্যমে সে হচ্ছে পরিবাহিত হবে। তাহলে আমাদেরকে এই জায়গায় জানতে চাইছে যে গ্যাসীয় আদান প্রদানে এন অংশটা, তার মানে ফুসফুসের ভূমিকা। ওই ফুসফুসের ভিতর দিয়েই তো হচ্ছে তোমার রক্তগুলা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আলাদা হচ্ছে। এই গ্যাসের আদান প্রদান কিন্তু ওই রক্তের মাধ্যমেই হচ্ছে। তাহলে রক্তরস বলতেও তো আমরা রক্তের উপাদানটাকে বুঝতেছি। তাহলে এই জায়গাটায় দেখো অক্সিজেন শোষণ, অক্সিজেন কিভাবে শোষিত হবে? ওই যে হিমোগ্লোবিন যে এটারে নিয়ে যায়, এই বিক্রিয়াটা দিব। আর এখানে কার্বন ডাই অক্সাইড যে নিয়ে যাচ্ছে, এইখানে বিক্রিয়াটা দেওয়া নাই, তোমরা কিন্তু যে আমি স্লাইডে যে বিক্রিয়াগুলো লিখলাম ওই বিক্রিয়াগুলো এখানে দেওয়ার চেষ্টা করবা। তাহলে চলো আমরা এই জায়গাটা একটু রিডিং পড়ি যে আর বিক্রিয়া দেওয়ার সাথে সাথে আর কি কি কথা লেখা যায়। কি বলছে দেখো তো, ফুসফুসে বায়োথলি বা অ্যালভিওলি রক্তের চারপাশে রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া রক্তে প্রবেশ করে। ওই যে এরকম এরকম ছিল না বায়োথলিটা, তার বাইরে দিয়ে হচ্ছে তোমার কৈশিক জালিকা, এখান দিয়ে হচ্ছে ব্যাপন চাপের মাধ্যমে তোমার হচ্ছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যাওয়া আসা করতে পারছিল। এবার ফুসফুস থেকে ধমনী রক্তে অক্সিজেন প্রবেশ করার পর রক্তে অক্সিজেন দুইভাবে পরিবাহিত হয়। সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়, আর বেশিরভাগ অক্সিজেনই এই যে হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অস্থায়ী, ওই যে বললাম ভেঙে যাবে আবার অস্থায়ী একটা যৌগ তৈরি করে, যেটা হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিন। অধিকাংশই হিমোগ্লোবিন দিয়ে যায়, কেউ কেউ হচ্ছে তোমার রক্তরসের মাধ্যমে যায়। এরপরে অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে। রক্ত কৈশিক নালীকে পৌঁছার পর অক্সিজেন পৃথক হয়ে যায়, ওই যে মুক্ত অক্সিজেনে পরিণত হয়, যে মুক্ত অক্সিজেনে পরিণত হয়, যেটা কি করে তোমার পরবর্তীতে হচ্ছে কোষের ভিতর যায় শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে। এরপরে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হয়? কার্বন ডাই অক্সাইড খাদ্যের জারণ বিক্রিয়ায় কোষে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ওই যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হইলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বলছিলাম না, এই যে জারণ প্রক্রিয়া, জারণ মানে হচ্ছে ভাঙন, মানে ভেঙে যাবে খাদ্যগুলো, যখন ভাঙবে ভাঙার ফলে ওখানে শক্তি উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হইলো, এটা প্রথমে কোষ আবরণ ভেদ করে লসিকাতে প্রবেশ করে। লসিকা হচ্ছে তোমার রক্তের তরল একটা উপাদান। এই লসিকা কোষে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে রক্ত রসে প্রবেশ করে। রক্ত রসের ভিতরেই হচ্ছে মানে রক্ত রসের মাধ্যমেই হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা মেইনলি পরিবাহিত হয়। তারপরে কি কি যৌগ তৈরি করে? সোডিয়াম বাইকার্বনেট অথবা পটাশিয়াম বাইকার্বনেট, এগুলো তৈরি করে পরিবাহিত হয়। তারপরে হচ্ছে তোমার ফুসফুসে আসে, ফুসফুস থেকে হচ্ছে বের হয়ে যায়, মানে নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে বিক্রিয়াগুলো দেওয়ার চেষ্টা করো, বিক্রিয়া স্লাইডে যেগুলো লিখছি ওইগুলো হচ্ছে এখানে দিও। তারপরে তাহলে এখানে হইলো এই কথাবার্তাগুলাই, দুইটা প্যারা হবে এরকম, অক্সিজেনের কথাবার্তা লিখবো, অক্সিজেনের বিক্রিয়া দিব, কার্বন ডাইঅক্সাইডের কথাবার্তা লিখে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। তাহলে গ্যাসীয় পদার্থ এই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এটাই বিনিময় হচ্ছে কিভাবে? আমাদের ফুসফুসে কিন্তু ওই যে অ্যালভিওলাসটা সাহায্য করতেছে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হওয়ার জন্য। তাহলে এই যে প্রশ্নটা, সৃজনশীল প্রশ্নটা সহজ একটা প্রশ্ন, যেটা আমি তোমাকে ধরে ধরে কিন্তু পড়াইলাম না, কারণ হচ্ছে বই তোমার কাছে আছে, রিডিং তুমিও পড়তে পারবা। এখানে ক্লাসটা তুমি ওপেন করার মানেই না যে আমিও ধরে ধরে রিডিং করানো শুরু করে দেবো। আমি শুধু তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।